আজকে আমি তোমাদের সামনে আধুনিক ভারতের ইতিহাসের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করব। আমরা আগের ক্লাসে আধুনিক ভারতের ইতিহাসের ইউরোপীয়দের ভারতবর্ষে আগমন এই অধ্যায়টা শেষ করেছিলাম। এরপরে আমি তারপরের থেকে শুরু করব, যাতে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হয়। ঠিক পরপর ঘটনাগুলো যেমন ইতিহাসের কালপঞ্জি যেভাবে লেখা থাকে সেভাবে আমি তোমাদেরকে পড়াবো এবং গল্পের আকারে পড়াবো, যাতে খুব সহজে তোমরা মনে রাখতে পারো এবং পরীক্ষার হলে প্রশ্নের উত্তর দিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমি যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে ইংরেজদের বাংলা দখল। ঠিক আছে, মানে বাংলাতে ইংরেজরা কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিল। এটুকু মনে রাখবে যে ইংরেজরা তাদের প্রথম সাম্রাজ্য বিস্তার শুরু করে বাংলা থেকে। ঠিক আছে, তখন বাংলা মানে শুধু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেটা নয়, বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, এই পুরো অংশটা জুড়ে ছিল বাংলা। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্রিটিশদের বাংলা দখল। দেখো, ব্রিটিশদের বাংলা দখল এই কথাটা বললে তোমাদের মাথায় আশা করি হয়তো আসছে, ঠিক আছে, যেটা তোমরা পড়েছো আগে ছোটবেলায়, সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। কি পলাশির যুদ্ধ, এটা তোমরা জানো। কিন্তু এই পলাশি যুদ্ধ জানার আগে এর কিছুটা ফ্ল্যাশব্যাকে আমরা যাব, যে পলাশি যুদ্ধ হলো কেন। ঠিক আছে, তার পিছনে মেন কারণ কি ছিল, ইংরেজদের সঙ্গে নবাবের কি কনফ্লিক্ট হয়েছিল। ঠিক আছে, সেই সব সম্পর্কে আমরা জানবো। তাহলে পলাশি যুদ্ধের যে ফ্ল্যাশব্যাক মানে কি ঘটেছিল সেটা আমি বলছি, গল্পের আকারে বলবো, তোমরা শোনো, শুনলেই মনে থাকবে। ঠিক আছে, ভালো করে দেখো ক্লাসটা দেখার পর কমেন্টে জানাবে কেমন লাগলো ক্লাস। দেখো, পলাশি যুদ্ধ যেটা শুরু হয়েছিল, আমি আধুনিক ভারতের ইতিহাস পড়াচ্ছি, তাহলে আমি একদম সিরাজউদ্দৌলার থেকে পড়াবো। তার আগে যখন আমি পরবর্তীকালে অ্যানসিয়েন্ট বা মেডিভেল হিস্ট্রি পড়াবো, যেটা প্রাচীন বা মধ্যযুগের যখন ইতিহাস পড়াবো, সেইখানে আমি আলীবর্দী খাঁ পর্যন্ত পড়াবো। তাহলে আলীবর্দী খানের পর বাংলাতে যে শাসনভার দখল করেন তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা এপ্রিল 1756 খ্রিস্টাব্দ, মনে রাখবে এই সালটা, এই এপ্রিলে 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁর মৃত্যু হয়। আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার আলীবর্দী খাঁ তার নাতি, কি বললাম, নাতি মানে মেয়ের ছেলে, নাতি বলতে এখানে মেয়ের ছেলে সিরাজউদ্দৌলা বাংলার শাসনভার গ্রহণ করে। এই সিরাজউদ্দৌলা যখন বাংলা শাসনভার দখল করে, এই সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের যে কনিষ্ঠ কন্যা, মানে সবচেয়ে ছোট কনিষ্ঠ কন্যা সন্তান ছিলেন সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা যখন বাংলায় শাসনভার গ্রহণ করে, তখন এই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্ণিয়া বলে একটা জায়গা আছে বিহারে, পূর্ণিয়া নবাব শৌকত জং, মনে রাখবে এগুলো, শৌকত জং এ বিরোধিতা শুরু করে। এই শৌকত জং কে ছিল? সিরাজউদ্দৌলা মাস্তুতো ভাই। ঠিক আছে, মানে আলীবর্দী খানের আরেকটি মেয়ের সন্তান, সে ছিল শৌকত জং। আর সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কে রুখে দাঁড়িয়েছিল? ছিলেন ঘেষটি বেগম। ঘেষটি বেগম হচ্ছে আলীবর্দী খানের আরেকটি কন্যা। ঠিক আছে, এবং ইনি বিধবা একজন মহিলা ছিলেন, এনার কোনো সন্তান ছিল না। তাহলে এই ঘেষটি বেগম এবং পূর্ণিয়া নবাব শৌকত জং, যে সিরাজউদ্দৌলার সম্পর্কে মাস্তুতো ভাই হচ্ছে, এরা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রুখে দাঁড়ায় যখন সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন। ঠিক আছে, তাহলে এরা বিদ্রোহ করে। তার সঙ্গে আর কারা কি করেছিল না, সিরাজউদ্দৌলার যে নবাব ছিলেন
তার যারা বিভিন্ন রকম কর্মচারী ছিলেন, যেমন ধরো ছিলেন মির্জাফর, রায় দুর্লভ, রাজবল্লভ, আমির চাঁদ, যার আরেকটা নাম হচ্ছে উমি চাঁদ, খুব ইম্পর্ট্যান্ট এটা, উমি চাঁদ। এটা সম্ভবত কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস একবার এই প্রশ্নটা এসেছিল যে আমির চাঁদের আরেক নাম কি ছিল, উমি চাঁদ, মনে রাখবে। তাহলে মির্জাফর, রায়দুল্লভ, রাজবল্লভ, আমির চাঁদ আর জগৎ শেখ, এরাও এদের সঙ্গে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। ঠিক আছে, এই নামগুলো মনে থাকবে। তার পলাশী যুদ্ধের আগের ঘটনাগুলো বলছি, দেখো এই ঘটনা মানে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পর কি কি ঘটনা ঘটছে, কারা কারা বিরোধিতা করছে। ঠিক আছে, এরপর এইটা গেল সিরাজউদ্দৌলা যে নবাব ছিলেন সেই এলাকায় তার বিরুদ্ধে কারা আচরণ করছে সেটা দেখলাম। এরপর ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার কি হয়েছিল সেটা দেখো। সেটা হচ্ছে ইংরেজ ও নবাব। ইংরেজদের সঙ্গে নবাবের মতের কেন পার্থক্য হয়? এক নম্বর হচ্ছে দস্তকের অপব্যবহার। দস্তক মানে যেটা ফারুক সিয়ারের ফরমান পেয়েছিল 1717 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পড়িছি আমি ইউরোপীয়দের ভারতবর্ষে আগমন, মনে করো সেই দস্তকের অপব্যবহার শুরু করে ইংরেজরা। দু নাম্বার কি? দু নাম্বার হচ্ছে ঘেষটি বেগমকে সমর্থন করেন। কারা করেছিল? ইংরেজরা। তিন নাম্বার কি? রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় দেয়। কারা দিয়েছিল? ইংরেজরা। আর চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে নবাবের অনুমতি ছাড়াই কলকাতা, বা তখন ক্যালকাটা ছিল, কলকাতাকে ফোর্টিফাইড করা। তাহলে মেন এই চারটে কারণ, যেটা ইংরেজদের সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার কনফ্লিক্টের মেন কারণ এই চারটে ছিল। একটা হচ্ছে দস্তকের অপব্যবহার, একটা হচ্ছে ঘেষটি বেগম, এই যে ঘেষটি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ছিল তাকে ইংরেজরা সমর্থন করেছিল। রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় দিয়েছিল। রাজবল্লভ এই যে এখানে কি করেছিল, ওর বিরুদ্ধে ছিল সিরাজউদ্দৌলা। আর নবাবের অনুমতি ছাড়াই কলকাতাকে ফোর্টিফাইড করেছিল। তাহলে কারণগুলো বুঝতে পারছো যে ইংরেজদের সঙ্গে কনফ্লিক্টের মেন কারণ। এরপর দেখো ইংরেজরা তো খুব বুদ্ধিমান ছিলেন না, তো তারা এরপর সিরাজের বিরুদ্ধে যারা আচরণ করছে যারা, তাদেরকে এই ইংরেজরা তাদের সঙ্গে নেবে, একটা অ্যালায়েন্স তৈরি করে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাবে। এরপর হচ্ছে 15ই জুন, কি বললাম, 15ই জুন 1756 খ্রিস্টাব্দ। এই সময় একটা ঘটনা ঘটে যার নাম হচ্ছে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এটা অনেক ঐতিহাসিক মনে করেন এটা একটা কাল্পনিক, এরকম কোনো ঘটনা ঘটেনি, আর অনেকে মনে করেন এরকম ঘটনা ঘটেছে। তাই আমরা একটু জেনে নিই যে অন্ধকূপ হত্যা কি না। অন্ধকূপ হত্যার এই ঘটনাটা কি না, 143 জন ইংরেজকে একটা খুব টিনি রুম সেখানে আটক করা হয়, এবং যার মধ্যে 123 জন
মারা যান। কিভাবে? না শ্বাসকষ্টে। কে বন্দিটা করেছিল? সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। সেটার নাম ছিল অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্রেজারি। ক্লিয়ার? এরপরে দেখো, তাহলে ইংরেজদের সঙ্গে নবাবের একটা কনফ্লিক্ট চলছে, ঠিক আছে। এই অবস্থায় ইংরেজদের সঙ্গে নবাবের একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটার নাম হচ্ছে আলীনগরের সন্ধি। আলীনগরের সন্ধি এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দ। ক্লিয়ার? 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দ। তাহলে এটা হয়েছিল আলীনগরের সন্ধি। তাহলে দেখতে পাচ্ছ পলাশী যুদ্ধের আগে কত ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো ঘটার পর এরপর আমরা জানবো পলাশী যুদ্ধ। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পলাশী যুদ্ধ। ডেটটা ভালো করে মনে রাখবে। দেখো 23শে জুন 1757 খ্রিস্টাব্দ। কি বললাম? 23শে জুন 1757 খ্রিস্টাব্দে কি হয়? পলাশীর যুদ্ধ হয়। এই পলাশীটা কোন জায়গায় অবস্থিত? না মুর্শিদাবাদের দক্ষিণে ওই 30 কিমি, 30 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে। মুর্শিদাবাদের দক্ষিণ দিকে 30 কিলোমিটার দূরে পলাশী বলে একটা জায়গা, সেখানে একটা যুদ্ধ সংঘটিত হয়, তার নাম হচ্ছে পলাশীর যুদ্ধ। ঠিক আছে? এই পলাশী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? না ইংরেজি হয়ে হচ্ছে রবার্ট ক্লাইভ, খুব ইম্পর্টেন্ট, ও সিরাজ উদ্দৌলা। এবং এখানে সিরাজউদ্দৌলা পরাজিত ও নিহত হন। ঠিক আছে? তাহলে 23শে জুন 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভের কাছে পরাজিত এবং নিহত হন। এবার এই নিহতর ব্যাপারে এখানে একটা যদি খুব জটিল কোশ্চেন আসে, কিরকম হয় কোশ্চেনটা? এই যে সিরাজউদ্দৌলাকে প্রথমে বন্দি করা হয়, বন্দি করার পর তাকে হত্যা কখন করা হয়? না মির্জাফরের পুত্র মিরানের আদেশে। তাহলে মির্জাফরের পুত্র মিরানের আদেশ অনুযায়ী সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। ক্লিয়ার? এই কোশ্চেনটা আসে অনেক সময়, ঠিক আছে, মনে রাখবে। তাহলে পলাশী যুদ্ধে নবাবের পক্ষে কারা লড়েছিলেন আর নবাবের বিপক্ষে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা কারা করেছিলেন সেটা দেখো। দেখো নবাবের পক্ষে যুদ্ধ করেছিলেন মোহনলাল ও মীর মদন, এই দুইজন খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, মোহনলাল ও মীর মদন। আর নবাবের বিপক্ষে মানে ক্লাইভের পক্ষে বা নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা কারা করেছিলেন দেখো এই 5 জন। এক নাম হচ্ছে মির্জাফর, মানিক চাঁদ, আমির চাঁদ বা উমি চাঁদ, জগৎ শেঠ আর খাদিম খান। এই মির্জাফর ছিলেন মীর বক্সি মানে কমান্ডার ইন চিফ। মানিক চাঁদ ছিলেন কলকাতার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমির চাঁদ ছিলেন ধনী শিখ ব্যবসায়ী। আর জগৎ শেঠ ছিলেন বাংলার বড় একজন মহাজন ছিলেন। আর কাদিম খান ছিলেন নবাবের একটি বড় অংশের সৈন্যদলের নেতৃত্ব দিতেন। ঠিক আছে? এই ব্যক্তিরা সবাই নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ক্লিয়ার? এরপর পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার মৃত্যু হয়। এরপর পলাশী যুদ্ধের যদি তাৎপর্য বলা হয়, তাৎপর্য কি মানে পলাশী যুদ্ধের পরে কি হয়েছে দেখো, 4টে ঘটনা মনে রাখতে হবে, ভালো করে দেখো। 1 নম্বরে কি? 1 নম্বর হচ্ছে ক্লাইভ বা রবার্ট ক্লাইভ বাংলার
গভর্নর হিসাবে নিযুক্ত হন। হলো 2 নাম্বার কি, মীর জাফর বাংলার নবাব হিসাবে নিযুক্ত হন। 3 নম্বরে কি, 3 নম্বর হচ্ছে বাংলা, বিহার ও উড়িষ্যায় কোম্পানি মুক্ত বাণিজ্য বা মুক্ত বাণিজ্যের সুযোগ পায়, মানে ফ্রি ট্রেড করার সুযোগ পায়। আর 4 নাম্বার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 24 পরগনার জমিদারি কোম্পানি গ্রহণ করে। 4টে ইম্পর্টেন্ট বিষয়। ক্লাইভ বাংলার গভর্নর হয় কখন, পলাশীর যুদ্ধের পরে। মীর জাফর বাংলার নবাব হন। বাংলা, বিহার, উড়িষ্যায় কোম্পানি মুক্ত বাণিজ্যের সুযোগ পায়। আর 4 নম্বর হচ্ছে 24 পরগনায় জমিদারি কোম্পানি গ্রহণ করে। তাহলে এইটা হচ্ছে পলাশীর যুদ্ধের তাৎপর্য। ঠিক আছে, এরপরে এই যে মীর জাফর যে বাংলার নবাব হলো, এই মীর জাফরের পরে, ঠিক আছে, মীর জাফরের পরে বাংলার নবাব হন মীর কাসিম। মীর জাফরের পরে বাংলার নবাব হন মীর কাসিম। ঠিক আছে, এই মীর কাসিমের একটি ইম্পর্টেন্ট জিনিস যেটি তিনি করেছিলেন, সেটা হচ্ছে তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের, মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় এসছে অনেকবার, যে মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত করে, মুঙ্গেরে স্থানান্তরিত করেন। ক্লিয়ার? এবং মীর কাসিম 1763 খ্রিস্টাব্দে 1763 খ্রিস্টাব্দে অযোধ্যায় পালিয়ে যান। কেন না, মীর কাসিম দেখছিলেন যে দস্তকের অপব্যবহার হচ্ছে, ঠিক আছে, তাই তারা সে ইংরেজের বিরুদ্ধে যায় এবং সেখানে সে পরাজিত হয় এবং অযোধ্যায় পালিয়ে যায় বা অবধে চলে যায়। ঠিক আছে, এর মধ্যে ক্লিয়ার? তাহলে মীর কাসিম যখন অযোধ্যায় চলে যান, তখন আবার পুনরায় মীর জাফর বাংলা নবাব হন। মীর জাফর পুনরায় বাংলার নবাব হন। এরপর খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে 1764 খ্রিস্টাব্দ। 1764 খ্রিস্টাব্দে কি হয়? বক্সারের যুদ্ধ। এবং এই বক্সারের যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিলেন? মীর জাফর। পরীক্ষায় প্রশ্ন হচ্ছে, WBCS প্রশ্ন হচ্ছে যে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? সেটা হচ্ছে মীর জাফর। তাহলে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়? বক্সারের যুদ্ধ হয় মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইংরেজদের মধ্যে। তাহলে একটা পক্ষে ছিলেন এরা তিনজন কে? মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এদের একটা অ্যালায়েন্স ছিল। আরেকদিকে ইংরেজরা ছিল। ইংরেজদের হয়ে যিনি লিড করছিলেন তার নাম কি ছিল? খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেক্টর মুনরো। হেক্টর মুনরো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে।
হেক্টর মুনরো লিড করছিলেন কিসের সময়? বক্সারের যুদ্ধ। এবং বক্সারের যুদ্ধে এরা পরাজিত হয় এবং ইংরেজরা জয়লাভ করে। বক্সারের যুদ্ধে পরাজয় হওয়ার পর রবার্ট ক্লাইভ অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলার সঙ্গে একটি সন্ধি এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে একটি সন্ধি স্থাপন করে। এই দুটি সন্ধি এলাহাবাদের সন্ধি নামে পরিচিত। প্রথম এলাহাবাদের সন্ধি করেছিলেন সুজা-উদ-দৌলার সঙ্গে কত খ্রিস্টাব্দে? মনে রাখবে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধি। সন্ধি 1765 খ্রিস্টাব্দে সুজা-উদ-দৌলার সঙ্গে এবং 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলমের সঙ্গে দ্বিতীয় এলাহাবাদের সন্ধি, দুটো এলাহাবাদের সন্ধি। এবং যে দ্বিতীয় এলাহাবাদের সন্ধি, এই দ্বিতীয় এলাহাবাদের সন্ধি যেটা দ্বিতীয় শাহ আলমের সঙ্গে হয়েছিল, সেটাতে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে। এই সন্ধি অনুযায়ী 12ই আগস্ট, মনে রাখবে, 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। কে করে? কোম্পানি। মানে দেওয়ানি আদায়ের দায়িত্ব কোম্পানির হাতে চলে আসে। ক্লিয়ার? তাহলে বক্সারের যুদ্ধের পর 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল। কে করেছিল? কোম্পানি, রবার্ট ক্লাইভ। ক্লিয়ার? এরপর আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। আমরা শুরু করব দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন, এই দ্বৈত শাসন কে চালু করেন? রবার্ট ক্লাইভ। কত সালে? 1765 খ্রিস্টাব্দে। এই দ্বৈত শাসন অনুযায়ী কি? দ্বৈত শাসন মানে একটা হচ্ছে নবাব আর একটা হচ্ছে কোম্পানি, এবং এই কোম্পানির হাতে দুটো ক্ষমতায় চলে আসে। কি কি আছে? একটা হচ্ছে দেওয়ানি বা রেভিনিউ যেটা, আর একটা হচ্ছে নিজামত। নিজামত মানে হচ্ছে পুলিশ আর জুডিশিয়ারি। পুলিশ ও জুডিশিয়ারি মানে পুলিশ এবং বিচার ব্যবস্থা। এই দুটো দায়িত্বই কিন্তু কোম্পানির হাতে চলে আসে। কোম্পানি এই দুটো অধিকার করে নেয়। নবাব জাস্ট কাঠপুতলির মতো থাকে, মানে কোম্পানি ডাইরেক্ট শাসনটা ভারটা না নিয়ে নবাবের থ্রুতে পরিচালনা করছে। ক্লিয়ার? এটাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। এটা 1765 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। এই দ্বৈত শাসনের ব্যবস্থাতে যে দেওয়ানি লাভ, এই যে দেওয়ানি আদায়ের যে ক্ষমতা পেয়েছিল কোম্পানি, এই আদায়ের জন্য দুজন ডেপুটি দেওয়ান নিযুক্ত করেন। সেই দুজন ডেপুটি দেওয়ানের নাম কি কি ছিল? একজনের নাম ছিল মোহাম্মদ রেজা খান। ইনি কোথাকার ডেপুটি দেওয়ান ছিলেন? ইনি ছিলেন বাংলা। আর রাজা সিতাব রাও, ইনি ছিলেন বিহারের ডেপুটি দেওয়ান। ক্লিয়ার? মোহাম্মদ রেজা খান এবং রাজা সিতাব রাও, ঠিক আছে? এরা দুজন ডেপুটি দেওয়ান হিসাবে নিযুক্ত হন। কিসের পর? এই দ্বৈত শাসন ব্যবস্থার পর। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস বোঝা গেছে। গল্পের ছলে আমি তোমাদেরকে বলে দিলাম, খুব সহজে মনে থাকবে। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, একবার না হলে দুবার দেখো। দেখো ক্লাসটা দেখলেই তোমাদের মনে থাকবে, আলাদাভাবে আর পড়তে হবে না। ঠিক আছে? ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। ঠিক আছে? ক্লাস যদি ভালো লাগে তাহলে লাইক দেবে একটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।